ঢগ ভাঙা ছটা নিবেদন করছে রায় ও মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা। আবার খবরে নিবেদনে ক্যাপ্টেন স্টিল বাড়ির আসল শক্তির জন্য বেছে নিন সঠিক টিএমটি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে উইথ অজন্তা শুজ, 70 years of legacy in craftsmanship. 30 মিনিটের বেশি সময় হয়ে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভবানী ভবনে রয়েছেন। বিধায়কদের সই জালিয়াতি কাণ্ডে তাকে আজকে একেবারে হাজিরার নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের তরফে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল যে 6টার মধ্যে হাজিরা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিকেল 4:49 নাগাদ একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভবানী ভবনে পৌঁছন। সিআইডির আধিকারিকরা, তদন্তকারী আধিকারিকরা এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছেন বলেই খবর পাওয়া যাচ্ছে। আরো তথ্য আপডেট জানবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুকান্ত, দেখা একেবারে 6টা নাগাদ অর্থাৎ নির্ধারিত যে সময় তার 10 মিনিট আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে প্রবেশ করেন কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই সময়সীমা অনুসারে, এবং তারপর থেকে প্রায় আধ ঘন্টা পেরিয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেতরেই রয়েছেন। বিধানসভার বিধায়কদের সই জাল কাণ্ডে তাকে এর আগে 3 দফায় তলব করা হয়েছিল। প্রথমে 1 জুন, সেই সময় তিনি হাজিরা এড়িয়েছিলেন। এরপরে 8 তারিখ এবং 9 তারিখ, অর্থাৎ এই 3 দফাতে তিনি বিভিন্ন কারণে এই হাজিরা কিন্তু এড়িয়েছিলেন। কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের তরফে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়। সেখানে বলা হয় যে আজকে সন্ধ্যা 6টার মধ্যে ভবানী ভবনে তাকে যেতে হবে, তদন্তকারীদের তাকে সম্মুখীন হতে হবে এবং তারপরেই রক্ষা কবচ তাকে দেওয়া হবে। যদিও কলকাতা হাইকোর্টের তরফে কিন্তু তাকে 21 দিনের রক্ষা কবচ দেওয়া হয়েছে, অর্থাৎ তার মধ্যে তাকে গ্রেফতার করা যাবে না বা কোনো সর্বোচ্চ শাস্তি তার বিরুদ্ধে নেওয়া যাবে না, কিন্তু তাকে তদন্তে সহযোগিতা করতে হবে। যখন তদন্তকারীরা তাকে ডাকবেন তাকে কিন্তু তদন্তের জন্য এগিয়ে যেতে হবে। আজকে এই গোটা বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছানোর পরে আমরা দেখলাম যে দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে তিনি বিকেল 4টের কিছু পরে তার ফ্লাইট ল্যান্ড করে। সেখান থেকে তিনি সরাসরি বাড়িতে যান এবং সেখান থেকে সমস্ত ফাইলপত্র নিয়ে একটি কালো গাড়িতে করে ভবানী ভবনে প্রবেশ করেন। এবং আমরা দেখতে পেলাম যে ভবানী ভবনের একবার ছবিটা তোমাকে দেখাবো, যে এইখানে প্রথমে ঢোকার পরে ঠিক ডান দিকের যে অংশ যেখানে ভিজিটার যে একটা খাতা মেনটেন করা হয় যে কারা আসেন, সেখানে তিনি সাইন করেন। সেই প্রসেস কমপ্লিট করার পর তিনি কিন্তু সরাসরি ভেতরে প্রবেশ করে যান। কিন্তু এয়ারপোর্ট থেকে এখানে ঢোকা বা কালীঘাটের বাড়িতে যাওয়ার বা ঢোকা বা বেরোনো পর্যন্ত কোনো প্রশ্নের কিন্তু উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় দেননি। তার বিরুদ্ধে অভিযোগটা ঠিক কি? অভিযোগ হচ্ছে যে নির্বাচনের পরে বিরোধী দলনেতা কে হবেন সেই সংক্রান্ত একটি রেজলিউশন নেওয়া হয়, কিন্তু সেই রেজলিউশনে 70 জন বিধায়কের একটি স্বাক্ষর নেওয়া হয়। তার নিচে অভিষেক বন্দ্যোপাধ্যায় জাতীয় সাধারণ সম্পাদক হিসেবে তার কিন্তু সাইন ছিল। এই ক্ষেত্রেই 3 জন বিধায়ক তারা বিধানসভা সচিবের কাছে যে অভিযোগ করেন যে তাদের অনুপস্থিতি সত্ত্বেও বা তারা না থাকা সত্ত্বেও তাদের কিন্তু সাইন সেখানে রয়েছে। এখান থেকে হেয়ার স্ট্রিট থানাতে প্রথমে অভিযোগ দায়ের করা হয়, সেখান থেকে তদন্তভার যায় সিআইডির কাছে। এই 70 জন যারা বিধায়ক ছিলেন তাদের প্রত্যেকের কাছে সিআইডিকে নোটিশ দেয় এবং একই রকমভাবে কিন্তু যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাক্ষর ছিল তারও কিন্তু তার কাছেও নোটিশ দেওয়া হয়। তার কারণ হচ্ছে এই যে অভিযোগ যে এই 3 জন না থাকা সত্ত্বেও তাদের সাইন কি করে হলো বা তাদের নাম কি করে এই রেজলিউশনে আসলো সেই সংক্রান্ত বিষয় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং সেই আসল রেজলিউশনের যে কপি সেটাও কিন্তু তাকে আজকে আনতে বলা হয়েছে। এর আগে 30B কালীঘাটে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি, তার ঠিক অপোজিটে যে দলীয় কার্যালয় রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি গত মঙ্গলবার দিনকে দীর্ঘক্ষণ 30 জন সিআইডি অফিসার সেখানে যান এবং সেই আসল রেজলিউশনের কপি তারা খোঁজার চেষ্টা করেন, কিন্তু তারা সেখানে পাননি। এই একই দিনে ক্যামাক স্ট্রিটে যে দলীয় অফিস রয়েছে সেখানেও তারা যান, কিন্তু সেখানে একই রকমভাবে পাননি। ঠিক এক্ষেত্রে দাঁড়িয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে তিনি একমাত্র জবাব দিতে পারবেন যে এই 70 জন বিধায়কের উপস্থিতিতেই তার কি স্বাক্ষর সেখানে ছিল, সেই রেজলিউশন কপি ছিল এবং প্রত্যেকের কি অনুমতি নেওয়া হয়েছিল। ফলত এখন এই মুহূর্তে ভবানী ভবনে এই সমস্ত প্রশ্নের সম্মুখীন তাকে হতে হচ্ছে। তিনি তদন্তে সহযোগিতা করছেন কি করছেন না সেটা পরবর্তী সময় আমরা জানতে পারবো। তবে আধ ঘন্টা পেরিয়ে গেছে, তিনি কিন্তু এই মুহূর্তে ভবানী ভবনে সিআইডি যারা আধিকারিক রয়েছেন তাদের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং অবশ্যই কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই কিন্তু আমরা দেখতে পেলাম তার এই তৎপরতা এবং আজকে তার এখানে আসা। একদম সুকান্ত, ঠিক যে কথা তুমি বলছিলে যে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই তার এই তৎপরতা এবং এখন এই মুহূর্তে তিনি ভবানী ভবনে রয়েছেন। জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কতক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ চলে আমাদের অবশ্যই সেদিকে নজর থাকবে। তবে রাজাগোপাল বাবু আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। রাজাগোপাল বাবু, হাইকোর্টের নির্দেশের পর বাধ্য হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ভবানী ভবনে হাজিরা দিতে। এর আগে আমরা একাধিকবার বিভিন্ন সময় দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আদালতকে আক্রমণ করেছেন। হ্যাঁ, দেখুন, সাধারণত হাইকোর্টের থেকে হলে সিঙ্গেল বেঞ্চ হলে ডিভিশন বেঞ্চ, তারপরে সুপ্রিম কোর্টে যান, রাজ্যের পয়সা দিয়ে এই কাজগুলো করেছিলেন। এখন বোধহয় সেটার অসুবিধে আছে, তাই আর হায়ার কোর্টে যাওয়ার কথা ভাবেননি বা হায়ার বেঞ্চে যাওয়ার কথা ভাবেনি। তবে যেটা খুব গুরুত্বপূর্ণ, তৃণমূল দলটা তো দেখা যাচ্ছে
চারিদিকে জালিয়াতির কাজকর্ম নানান কিছু করেছে, আর সে ব্যাখ্যা দেবার সময়ও নেই, প্রয়োজনও নেই। মানুষ জেনে গেছে, ভোটও তারা সেই বুঝে ভোট দিয়েছে। এখন দলটা যে জালিয়াতি করবে নিজের দলের বিধায়কদের সঙ্গে, এটা বোধহয় বিধায়করাও ভাবে, বুঝেছে? ঠিক আছে, তুমি জাল জচ্চুরি করছো, ঠিক আছে, ভোটের সময় করছো, ভোটের পরে করছো, আগে করছো, ঠিক আছে, তোমার চরিত্র এটা বোঝা গেছে। কিন্তু তুমি আমাদের সই, আমরা তোমার দলের বিধায়ক হয়েছি, জিতে এসছি, নিজে লড়াই করে জিতেছি, এখন তুমি আমাদের সই জাল করবে, এ কি ভাই? এই ব্যাপারটা কিন্তু দলের মধ্যে কিন্তু একটা বিরাট সংশয়। যারা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা জানতাম এই তৃণমূল কংগ্রেস যারা করেন, বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ, অনুপ্রেরণা, এইসব শব্দগুলো ব্যবহার করতে। তারপরেই এখন বছর খানেক হলো, বছর দুই হলো, দেখতাম অভিষেকের নামটাও জুড়ে যাচ্ছে, সেনাপতি অভিষেক। যারা বলতো এখন তারা কিন্তু সেই সেনাপতি অভিষেকটা আর বলছে। আমরা তো টেলিভিশনে এসে অবাকই হতাম, কি রে ভাই, কোথা থেকে সেনাপতি উড়ে এলো? তো যাই হোক, তো এই সেনাপতির কাজে করতে গেলে সেনাপতিটা কিরকম সেনাপতি বোঝা যাচ্ছে না? যে সমস্ত লোকদের নিয়ে আপনি লড়াই করবেন ভাবছেন, তাদের সঙ্গেই জালিয়াতি করছেন, বিশ্বাসঘাতকের কাজ করছেন। এখন দেখা গেছে সবাই তো আর তৃণমূলেই জন্ম নেয়নি, তো অনেকের শিক্ষা অন্য দলে হয়েছে, তাদের একটু সাহস হয়তো আছে, নানান কারণে সাহস হয়তো হয়েছে। নির্বাচনে বুঝে গেছে যে হ্যাঁ, এবারে বিকল্প আছে, সাহস করে স্পিকারকে চিঠি দিয়েছেন, স্পিকার বুঝে গেছেন যে কি ঘটেছে, তার দেরি করেননি, একদম চলে গেছেন পুলিশের কাছে। এখন যখন দলের লোকরাই বলছি সইটা তারা করেনি, এবং দলের লোকদের সবাইকে যাদের সই আছে তাদের তো দেখা যাচ্ছে সিআইডি সবার সঙ্গেই কথা বলছে, তারা তো তাদের কি অনুমান, তাদের কি ধারণা, কে সই জাল করতে পারে, একটা তো ধারণা দিয়েছে। এবারে কিন্তু অভিষেকের যাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কোর্ট বলেছে তোমাকে আমরা 21 দিনের বোধহয়, যতটা আমি বুঝলাম 21 দিনের বোধহয় তোমাকে ছাড়পত্র, তোমাকে একটা তোমার বিরুদ্ধে একটা একদম সেই জায়গা থেকে মানে কোর্টের তরফে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে, যদি হাজিরা দেন, যদি তদন্তে সহযোগিতা করেন, তবেই এই রক্ষা কবচ দেওয়া হবে। ইতিমধ্যে যে আমরা আজকে যা ছবি দেখলাম, যখন দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে তিনি যখন আসেন, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আসেন, তখন তাকে লক্ষ্য করে চোর স্লোগানও ওঠে আজকে বিমানবন্দর চত্বরে। অভিষেক অভিষেক হাজিরা এড়িয়েছেন। আজকে হাইকোর্টের নির্দেশের পর তিনি ভবানী ভবনে পৌঁছন। এই মুহূর্তে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন। আপডেট সরাসরি সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি রয়েছেন সেখানে। সৌমিত্র, দেখো, আধ ঘন্টারও বেশি সময় হয়ে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ভবানী ভবনের সিআইডির যে জেরা, সেই জেরার সম্মুখীন হয়েছে। যেটা জানতে পারা যাচ্ছে যে সিআইডি আধিকারিকরা এখানে একটা প্রশ্নমালার সম্মুখীন হতে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই প্রশ্নমালাতে একাধিক প্রশ্ন রয়েছে, সেই একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই যে বিধায়কদের সই জালিয়াতি কাণ্ড, সেই সই জালিয়াতি কাণ্ডে যে তৃণমূলের 3 বিধায়ক, তারা যেটা বলেছেন যে তারা সেদিনকে মিটিংয়ে হাজির ছিলেন না, তা সত্ত্বেও তাদের কেন সই রয়েছে, তো এই প্রশ্নের সম্মুখীন যেমন হতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তার পাশাপাশি যে 70 জন বিধায়কের সই সম্বলিত রেজলিউশন কপি জমা দেওয়া হয়েছে অধ্যক্ষের কাছে, সেখানে একাধিক বিধায়কের ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের সাইন রয়েছে।
অর্থাৎ কিন্তু এই রেজলিউশনে বড় হাতে অর্থাৎ ক্যাপিটাল লেটার, সেই ক্যাপিটাল লেটারে সই কিন্তু থাকতে পারে না। কেন সেই ক্যাপিটাল লেটারে বড় হাতের অক্ষরে সেখানে সাইন রয়েছে, এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আমরা যেটা দেখলাম যে আজ হাইকোর্টের নির্দেশে সন্ধ্যে 6টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই মতো সন্ধ্যে 6টা বাজার 10 মিনিট আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই ভবানী ভবনে তিনি প্রবেশ করলেন। এখন ঘড়িতে প্রায় 6:45 বাজে, অর্থাৎ প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় হতে চললো। সেই প্রায় 1 ঘন্টার কাছাকাছি সিআইডি যারা তদন্তকারী আধিকারিকরা রয়েছে সেই আধিকারিকদের প্রশ্নমালার সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। তুমি জানো যে এই যে বিধায়কদের যে সই জালিয়াতি কাণ্ড, সেই সই জালিয়াতি কাণ্ডে মামলা হয় এবং এর আগে তিনবার 1 জুন, 8 জুন এবং 9 জুন তিনবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছিলেন সিআইডি, কিন্তু তিনি সেই যে হাজিরা তিনি এড়িয়ে গিয়েছিলেন। কিন্তু আজ হাইকোর্টের নির্দেশ দেওয়ার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে তৎপরতা আমরা দেখতে পাই, তিনি দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে নামেন এবং কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি তিনি চলে যান তার বাড়িতে এবং বাড়িতে কিছুক্ষণের ওয়েট করার পর, বাড়িতে থাকার পর তারপর বাড়ি থেকে তিনি আসেন এই ভবানী ভবনে এবং সন্ধ্যে 6টা বাজার 10 মিনিট আগে তিনি ভবানী ভবনে প্রবেশ করেছেন এবং যে সিআইডি যারা আধিকারিকরা রয়েছে তাদের এই বিধায়কদের সই জালিয়াতি কাণ্ডের যে প্রশ্নমালা, একাধিক প্রশ্নমালার সম্মুখীন তিনি কিন্তু তাকে হতে হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে যেই প্রশ্নমালায় যেমন এই দুটো প্রশ্ন যেমন রয়েছে, তার পাশাপাশি যে প্রশ্ন সেটা খুব স্বাভাবিকভাবে উঠে আসে যে বিধায়করা হাজির ছিলেন না মিটিংয়ে, তাহলে সেই বিধায়করা কেন, তাদের সই কিভাবে এলো, এবং তার পাশাপাশি যে রেজলিউশন বুক, সেই অরিজিনাল রেজলিউশন বুকটা কোথায়, সেই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই অরিজিনাল রেজলিউশন বুকের সন্ধানে আমরা দেখতে পেয়েছি যে সিআইডি আধিকারিকরা যেমন অরিজিনাল রেজলিউশন বুক কোথায়, এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 1 ঘন্টারও বেশি সময় হয়ে গেল ভবানী ভবনে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে যখন তিনি আজকে কলকাতা বিমানবন্দরে আসেন তখন তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়া হয়। আমি এখান থেকে দীপ্তাশ্বর কাছে যাব। দীপ্তাশ্বর, এই জায়গা থেকে আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও সরব হয়েছেন, তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই তাকে চোর চোর স্লোগানও শুনতে হচ্ছে বাইরে। দেখুন, আমার একটা তৃণমূলের এক অতি প্রিয় গায়ক আছে, মমতা ব্যানার্জির খুব প্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী, তিনি একটা গান লিখেছিলেন চোর চোর বলে। মানে অভিষেক ব্যানার্জি তো কয়লা চুরি করেছেন, বালি চুরি করেছেন, চাকরি চুরি করেছেন, পশ্চিমবাংলার হাজার হাজার শিক্ষিত যুবক যুবতীর তাদের স্বপ্ন দিন চুরি করে নিয়েছেন, যৌবন চুরি করে নিয়েছেন। তারপরে কিনা সামান্য সই জাল করে ধরা পড়ে সকলে সমস্যারে একরাশ ঘৃণা বলছে আজকে চোর চোর চোর, আর উনি পালিয়ে বেড়াচ্ছেন। তো এটা কীরকম ধরনের, ইনি কী রকম সেনাপতি, কীরকম যুবরাজ? এরকম সেনাপতি, এরকম যুবরাজ তো আমরা চাইনি। আপনাকে মিস করছি, আপনি রাস্তায় নামুন। এখন 33টা গাড়ি নেই বলে রাস্তায় নামতে ইচ্ছা করছে না। রাস্তায় নামুন, ডিম ভাজা খান, ডিম ভাজার সঙ্গে টমেটো দেবো, পেঁয়াজ দেবো, লঙ্কা দেবো, সবই দেবো। রাস্তায় নামুন, রাস্তায় না নেমে ঘরে ঢুকে থাকবেন না, রক্ষা কবচের আড়ালে লুকোবেন না। আমি এখান থেকে প্রদীপ্তর কাছেও যাব। প্রদীপ্ত, একটা বিষয়, মানে আপনার দলের সাংসদ সে স্পষ্ট করে বলছে, মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই দলের এই অবস্থা, তার জন্য বাইরে এরকম চোর চোর স্লোগান শুনতে হচ্ছে। তার এত উদ্ধত্ত কিসের? না, কিসের ঔদ্ধত্য সেটা না, 24 সালে কাট 1-এ যেতে হবে। যখন 19 সালে আমরা 18টা আসন পেলাম তখন এক ধরনের বক্তব্য পেলাম, এবার যখন 24 সালে আমরা 29টা আসন পেলাম বক্তব্য হয়ে গেল অভিষেক সেনাপতি, যেটা 2 বছর আগের কথা বলছিলেন, আজকে 26, এবং সেই 26-এ যখন জনজোয়ার হয়েছিল বা 21 সালের সেই সময়, সেই জনজোয়ারের পর থেকে সেনাপতি অভিষেক ব্যানার্জি হলেন। তারপরে এখন সাহস হয়েছে বলছেন রাজাগোপাল স্যার। সত্যি এই সাহসটা দেখতে আমরা কেন 26-এর আগে পেলাম না, মে মাসের 4 তারিখের আগে? তার মানে কোথাও তো সেই চোর 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 শব্দগুলো যখন আমরা দেখতে পাচ্ছি ইডি সিবিআই এর সঙ্গে সঙ্গে সিআইডিও যোগ হচ্ছে, তখন আমরা ভাবছিলাম যে বাপরে বাপ, এত তথ্য রয়েছে, এত তালাশ রয়েছে এবং এত দ্রুত প্রশাসনিক ব্যবস্থা চলবে যে অনতিবিলম্বে বোধহয় যারা যারা চুরি করেছে সবার সাজা হয়ে যাবে। ওমা, এখনো পর্যন্ত কোনো সাজাই ঘোষণা করতে পারছি না। তখন আবার হঠাৎ করে মনে পড়ে গেল, আরে 84 দিন তো আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী জেল কেটেছিলেন, তারপর তো তিনি একদম বিনা ইয়েতে খালাস হয়ে গিয়েছেন, বেকসুর খালাস হয়ে গিয়েছিলেন। তিনি আজকে আমাদের দেশে স্বরাষ্ট্রমন্ত্রী না, রক্ষা কবচ নেননি। রক্ষা কবচের ইতিহাস 27টা এফআইআর, আপনারা তখন সরকারে ছিলেন, আপনারা সরকারে ছিলেন, তোমরা নাকি আপনারা সরকারে ছিলেন, তোমাদের নেতারা সবথেকে বেশি রক্ষা কবচ নিয়ে আজকে রাজনীতি করেছো, এটা কি তোমরা অস্বীকার করতে পারবে? যখন এই আদালতে যে বিষয়টা প্রদীপ্ত হয়তো ভুলে যাচ্ছে যে আইনের ঊর্ধ্বে কেউ নয়, এই কথাটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতেন না?
কারণ এই যে রেজলিউশন বুক, সেই বুকে যে কারোর মানে এই রেজলিউশন বুকে কোনো ক্যাপিটাল লেটারে অর্থাৎ ব্লক লেটারে লেখা নাম যে কারোর স্বাক্ষর নয়, এই সহজ সত্যটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে জানা ছিল না। আর যদি আইনের মুখোমুখি হতেও তিনি এত ভয় পেলেন কেন, তিনবার কেন এই নোটিশ দেওয়ার পরও তিনি হাজিরা এড়িয়ে গেলেন, এই প্রশ্নগুলো তো প্রদীপ্তর সামনে থাকবে। প্রায় 1 ঘন্টা হতে চলল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভবানী ভবনে রয়েছেন, জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তিনি। এর আগে 3 বার তাকে নোটিশ দিয়েছিল সিআইডি, কিন্তু হাজিরা তিনি এড়িয়ে যান। আর এবার হাইকোর্টের নির্দেশে বাধ্য হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভবানী ভবনে যান। অবশ্যই আমাদের এদিকে নজর থাকবে, তবে এই মুহূর্তে অনুষ্ঠান এখানেই শেষ করছি। আরো বিস্তারিত এই সম্পর্কিত আপডেট নিয়ে ফিরছে একটা ছোট্ট বিরতির পর 7টায় বাংলায়। নজর থাকুক এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।